আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। একটু ভিন্ন ধর্মী টপিক, যদিও আসলে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ এখন অহরহ ঘটছে, যার কারণে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। কখন? সেটা বিয়ে করার আগেই। কোন কোন বিষয়গুলো আসলে অত্যন্ত সতর্কতার সহিত খেয়াল করা প্রয়োজন ছেলে এবং মেয়ে উভয় পক্ষেরই, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি উপকারে আসবে। প্রথমত, আমরা যেটা দেখছি আমাদের সমাজে বর্তমানে, যে আমরা প্রত্যাশা করি যে পাত্রপক্ষের প্রথম হলো যে কত বড় চাকরি করে বা কত বড় স্টাবলিশমেন্ট আছে, সেটা আমরা আগে প্রথম দেখার চেষ্টা করি। অ্যাট দ্য সেম টাইম আবার এটাও খুঁজি যে পাত্রর বয়স যেন স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ অনেক এজ যেন না হয়। স্বাভাবিক, সেটাই হতে পারে, পাত্রপাত্রের বয়সে সামঞ্জস্য থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যিনি পাত্রীর বাবা, তিনি পাত্রের যে বয়স, সেই বয়সের সময় পাত্রীর বাবা নিজেও কিন্তু অনেক সম্পত্তির মালিক ছিল না। অর্থাৎ একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট অথবা লেখাপড়া শেষ করার পরে সদ্য কোনো প্রফেশনে ঢোকা কোনো পাত্র নিশ্চয়ই শত শত কোটি টাকার মালিক হয় না, হাজার কোটি টাকার মালিক হতে পারে না বৈধভাবে, এবং বাড়ি গাড়ির মালিক হওয়া এটা প্রত্যাশা করা ঠিক নয়। এবং এটা কিন্তু পাত্রের বাবা নিজেও ছিলেন না ওই বয়সে। তারপরও কিন্তু পাত্রীর বাবা নিজেও ছিলেন না, তারপরেও কিন্তু এই ধরনের জিনিসগুলো ওনারা অনেক সময় এগুলো তাদের রিকোয়ারমেন্ট থাকা ভালো, ওনারা প্রত্যাশা থাকতে পারে। তো এই জিনিসগুলা আমাদের সমাজে একটা আমি বলবো যে এক ধরনের ডিসিমিলারিটিস। আসলে এটা একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আপনি যেটা চাওয়ার কথা আমাদের, যে একজন পাত্রীকে পাত্রস্থ করার ক্ষেত্রে প্রথম একজন আদর্শ এবং সত্যিকারের সুশিক্ষিত মানুষ বা ছেলে খোঁজাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটা হলে কিন্তু পরবর্তীতে ডিভোর্সের পরিমাণ অনেক কমে যায়। যেটা না করে পাত্রীর মা বাবা বা আত্মীয় স্বজন কিন্তু অর্থ সম্পদ বা তার বর্তমান পজিশনের উপর গুরুত্ব আরোপ করে। আরও একটি বিষয় হচ্ছে যে এমন কোনো পজিশনে আছে কিনা যেখানে অবৈধভাবে রোজগার করার বা ঘুষ বা দুর্নীতি করার সুযোগ আছে কিনা। ওই ধরনের চাকরি যদি কোনো খোঁজ খবর পায়, তাহলে পাত্রীর না, শুধু পাত্রীর মা, খালা, ফুফু সহ একসাথে একাট্টা হয়ে যায় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র, যার কারণে সমাজে না, শুধু পরিবারে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম এটা প্রাসঙ্গিক। আরেকটা জিনিস, সেটা কিন্তু পাত্রপক্ষ থেকেও হয়। পাত্রপক্ষে নানা রকম ডিজায়ার থাকে। প্রথম কথা হচ্ছে মেয়ে সুন্দর হতে হবে। আরে সুন্দরের সংজ্ঞা কি সেটাই তো ভালোভাবে বুঝতে হবে। সুন্দরের সংজ্ঞাটাই আসলে আমাদের দেশে একটু ভিন্ন রকম। গায়ের রং নিয়ে মানুষ সুন্দর, এবং চেহারা বা অবয়ব নিয়ে মানুষ আসলে সুন্দরের ডেফিনেশন দিতে যায়। কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের প্রফেশনে, আমরা আমাদের প্র্যাকটিসে দেখছি যে এরকম তথাকথিত যে সুন্দরের ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে পড়া অনেক মানুষ সংসার করতে গিয়ে ডিভোর্সের শিকার হয়, ডিভোর্স দেওয়ার জন্য, বা এরকম অনেক মামলা মোকদ্দমায়, নারী শিশু নির্যাতন সহ অনেক মামলা মোকদ্দমায় আদালতের দরজায় দরজায় ঘুরে। আবার অন্যদের মাঝেও ঘটছে না তা না, সবার মাঝেই ঘটছে। কিন্তু আসলে সত্যিকারে সুন্দরের ডেফিনেশন আসলে অনেকের কাছেই
জানা নেই। যদি সেটা অনেকের কাছে জানা থাকতো তাহলে সেই সত্যিকারের সুন্দরকেই কিন্তু মানুষ খুঁজত এবং শুধুমাত্র গায়ের রং বা আপনার মুখায়বব বা চেহারা বা অন্য কিছুকে খুব বেশি একটা প্রাধান্য মানুষ হয়তো দিত না। তো এগুলা আসলে আমাদের দেশের মানুষের না, শুধু অনেক দেশেই হয়তো থাকতে পারে। এটা একটা হিউম্যান মানে নেচার। যাই হোক, এটা যদিও যৌক্তিক নয় এবং এটা অ্যাভয়েড করা উচিত পাত্রপাত্রী নির্ধারণের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে। আরেকটা জিনিস আলোচনায় রাখাই যেতে পারে, সেটা হচ্ছে যে খেয়াল করবেন পাত্র এবং পাত্রী উভয় পক্ষই যে তথ্যগত কোনো রকম গরমিল আছে কিনা। কেউ ভুল তথ্য দিয়ে কোনো রকম বিয়ে শাদিতে আগাবেন না। আপনারা যার যেই তথ্য আছে, যেটা অ্যাকুরেট ইনফরমেশনটাই দিবেন। পরবর্তীতে কিন্তু সেই তথ্যগুলো রিভিল হয়ে যায়, তখন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এবং অনেক ক্ষেত্রে সংসারের ভাঙন ধরে। ফর এক্সাম্পল, যদি কোনো অতীতে যদি কোনো ডিভোর্স হয়ে থাকে বা একাধিক বিয়ে হয়ে থাকে বা কারো যদি স্ত্রী থাকে বা কারো কোনো সিরিয়াস অসুস্থতা থাকলে সেই জিনিসগুলা আলোচনা করে নেওয়া, এগুলো হচ্ছে মানে দায়িত্বশীল মানুষের কাজ। না হলে এগুলো হাইড করে আপনারা হাইড অ্যান্ড সিক এই সমস্ত খেলা উচিত নয়, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জার্নি যেটা শুরু করবেন। তো সেক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি, সেটা হচ্ছে যে পাত্র বা পাত্রী কারো নামে কোনো ফৌজদারি মামলা মোকদ্দমা আছে কিনা, কোনো ক্রিমিনাল অফেন্সের রেকর্ড আছে কিনা, সেগুলো কিন্তু সম্ভব হলে খতিয়ে দেখা উচিত। এখন দেখা যাচ্ছে যে শহরে জীবনে মানুষ একটু এক বাসা থেকে আরেক বাসায় যায়, গিয়ে একটু পাত্রপক্ষকে দেখে বা এরকম একটু দেখাশোনা হলেই বিয়ে ঠিক করে ফেলে। কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন যে একটা বিরাট কালো অধ্যায় থাকে, পাত্র অথবা পাত্রী উভয়েরই থাকতে পারে, সেই অধ্যায়টা কিন্তু এখানে ডিসক্লোজ হয় না, এটা কিন্তু চাপা পড়ে থাকে। পরবর্তীতে আস্তে আস্তে এটা ডিগ আউট হওয়ার পরে অশান্তির সৃষ্টি হয়। সুতরাং খুব তাড়াহুড়া করে আজকেই দেখলাম, আজকেই কাজে আনলাম, আজকেই সব কিছু করে বিয়ে করে ফেললাম, এই কাজগুলোতে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাই। সময় নিয়ে বুঝে শুনে যাচাই বাছাই করে এসব কাজে আগানো উচিত। আরেকটা বিষয় প্রিয় দর্শক, সেটা হচ্ছে দেখতে হবে যে মোহরানা সংক্রান্ত বিষয়টা, মোহরানা নির্ধারণের বিষয়টা সতর্কতার সহিত খেয়াল করতে হবে। অনেকে আবেগের বশে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কিন্তু মোহরানা নির্ধারণ করে ফেলেন এবং পাত্রীপক্ষেরও কিন্তু এটা নিয়ে একটা দাবি থাকে, মনে হয় যে এটাই তাদের ক্যাপিটাল। আবার কারো অসৎ উদ্দেশ্যও থাকে, এগুলো নাই বা বললাম। তো এইটা আগে থেকেই বিয়ের আসরে যাওয়ার আগে থেকেই আপনারা যারা যদি পূর্ণাঙ্গ পর্যায়ে মানে অর্থাৎ ফাইনাল স্টেজে আপনারা এটাকে আগে থেকেই সেটেল করে নেবেন। দেখা যাচ্ছে যে এগুলো নিয়ে অনেক দর কষাকষি হয় বিয়ের আসরে বা এরকম, এগুলো অপ্রীতিকর এবং অশুভন দেখায়, এগুলো অ্যাভয়েড করা উচিত প্রত্যেকেরই। আর একটা প্রবণতা দেখেছি ছেলে এবং মেয়ে উভয়ের মাঝেই আমরা আমাদের পেশাগত জীবনে, যে কারো অতীত থাকলে সেই জিনিসগুলা কিন্তু গোপন করে রাখে। কারো যদি কোনো শারীরিক অসুখ থাকে, সেই অসুখগুলোর কথা প্রকাশ করে না, এটাও কিন্তু এক ধরনের অন্যায় এবং এটা গুনার কাজ। আপনি এটা প্রকাশ করবেন, সত্যটা প্রকাশ করে ফেললে, তারপরেও যদি সে আপনি যেমন আছেন সেই অবস্থায় যদি আপনাকে কেউ মেনে নেয়, এটাই হচ্ছে সত্যিকারের মেনে নেওয়া এবং এটাই সত্যিকারের ভালোবাসা। তো সেটা না নিয়ে যদি আপনি এর মাঝখান দিয়ে উপর দিয়ে লেফট সেট দিয়ে যদি আপনারা কিছু করেন, তাহলে অর্থাৎ এটাকে যদি আপনি একটু যেটাকে আমরা পলিশ বলি, এরকম করে যদি করেন, তাহলে সেখানে সত্যতা বা রিয়ালিটি থাকে না, সেটাই যা আছে তাই। এখনকার যুগে আমি দেখছি অনেক স্মার্ট এবং অত্যন্ত যারা পড়াশোনা জানে, অনেকেই দেখছি যে একেবারে সিম্পল লাইফস্টাইল লিড করে। অনেকে আছে জাস্ট, আমার অনেক বোনদেরকে দেখছি যে কেউ একেবারে লিপস্টিকও ইউজ করে না, একদম ন্যাচারাল থাকে।
তো এটা ওনারা মনে করে যে এটাই হচ্ছে বিউটি। এই একটা জিনিস আছে, এটার উপর ল্যাপ স্যাপ দেওয়া বা এটাকে অতিরঞ্জিত করে সাজগোজ করাটাকে ওনারা মনে করে যে তাদের ব্যক্তিত্বের সাথে মানায় না, তারা তাদের ইনার বিউটি যেটা আছে এটাকে প্রাধান্য দিতে চায়। যাই হোক, সাজগোজ করা কোনো অপরাধ নয়, করতেই পারে। তো প্রসঙ্গক্রমে বললাম আর কি যে অনেকেই আছেন যারা অনেক বেশি চিন্তাশীল এবং জ্ঞানী, তারা এই বিষয়গুলো খেয়াল রাখেন। আর আরেকটি বিষয় যে খেয়াল রাখতে হবে যে পাত্র বা পাত্রীপক্ষে কোনো ব্যাংক ঋণ আছে কি না, দায় দেনা আছে কি না, এগুলো খেয়াল রাখতে হবে। কোনো মর্গেজ প্রপার্টিতে অথবা কোনো কিছু কোনো ঋণের গ্যারান্টর কিনা। অনেক সময় দেখা যায় যে খামখেয়ালি করে কোনো ঋণের গ্যারান্টর হয়ে থাকে পাত্রপক্ষ, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ঋণের গ্যারান্টর হয়ে গিয়েছে, সে জানেও না। বিয়ের পরে দেখা গেল যে এই মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল, তখন তার মাথায় একটা অশান্তি চেপে বসলো এবং সেই পর্যায়ক্রমে পাত্রীর বাবার কাছে বা পাত্রীপক্ষের কাছে বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার জন্য চাপ সৃষ্টি করতে থাকে বাধ্য হয়ে এই ঝামেলা থেকে বাঁচার জন্য। সুতরাং আপনার ঝামেলা কেন কিনবেন? এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে নেওয়া ভালো। বিয়ে শাদী খুব তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে কেউ না করাই ভালো। আর যেটা বলছিলাম যে এইজের যে ব্যাপারটা আছে, এইজের ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। অনেক বেশি ডিফারেন্স আবার অনেক কম ডিফারেন্স ওইটাও না, যেটা স্ট্যান্ডার্ড আমাদের দেশে চলে আসে সেটা। আর প্রত্যাশাটা খেয়াল রাখতে হবে এরকম যে, যেটা বলছিলাম যে সত্যিকারের মানুষ, চরিত্রবান, আল্লাহ ভীরু যারা বিশ্বাসী তাদের কথা বলছি, আর যারা পরিশ্রমী এবং সুস্থ সবল পরিশ্রমী সত্যিকারের মানুষ, যারা সুশিক্ষিত বা স্বশিক্ষিত অথবা যে কোনো পেশায় দক্ষ হতে পারে, সেই সমস্ত পাত্রপাত্রী নির্বাচন করা জরুরি। এবং তাহলে পারিবারিক জীবন সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। আর না হলে ভাঙ্গন ধরে আবার ওই বিজ্ঞ আইনজীবীদের কাছে আসতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, নানা রকম পেইন আপনাদের বিয়ার করতে হয়, সহ্য করতে হয়, আদালতে যেতে হয়। তারপরে কোনো এক পর্যায়ে যদি সংসার ভেঙে যায়, এর মাঝে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে অর্থাৎ সন্তান যদি হয়, তাহলে তো ওনাদের জীবনটা একেবারেই বিষিয়ে যায়। অর্থাৎ ব্রোকেন ফ্যামিলির শিশুরা কিন্তু ট্রমাটাইজড হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো আজকের আলোচনাটি একটি জাস্ট সমকালীন আলোচনা। এই আলোচনাটা অনেকেই হয়তো করতে পারবেন। আমিও একটু আপনাদেরকে আবার একটু রিক্যাপ করে দিলাম, হয়তো একটু স্মরণ করিয়ে দিলাম যে আসলে শুধু মুহে পরে যে একটা জামা কাপড় আজকে একটা কিনলাম, এটা ভালো লাগলো, এটা কিছুদিন পরলাম, এটা ময়লা হয়ে গেছে, অথবা এটা আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করে আরেকটা জামা কাপড় কিনলাম, অথবা একটা গাড়ির মডেল আজকে ভালো লাগছে আরেকটা ভালো লাগছে না, এরকম না কিন্তু সংসার জীবনটা বা বিয়েটা। এটা একটু ভিন্ন জিনিস। এটা আপনি চাইলেই যখন তখন পরিবর্তন করার যে মানসিকতা, এটাও এক ধরনের অসুস্থতা। হ্যাঁ, আপনারা মানিয়ে নেওয়ার জন্য চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে। স্যাক্রিফাইস ছাড়া কোনো সংসার হয় না। এক পক্ষ জিতবেন, এক পক্ষ হারবেন, দুই পক্ষই জিতবেন এরকম চিন্তা কখনো করবেন না। এক পক্ষ একটু জিতবেন যে কোনো দিক থেকে, আরেক পক্ষ একটু হারবেন। দুইটাকেই ধরে নিতে হবে উইন উইন সিচুয়েশন। একেবারে দুইজনই যদি মনে করেন যে না একেবারে আমি এটা করব ওটা করব, তাহলে তাদের অনেক সময় বিয়েই হয় না। তাদের বিয়ের বয়স পার হয়ে যায়, তাদের অনেক সময় বিয়ে করতেই হয় না, অথবা ইগো প্রবলেমের কারণে তাদের বিয়ে হয় না বা বিয়ে করে না। এই বিষয়গুলো আসলে আমাদের সমাজে এখন আসলে বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। আর কেউ আছে যে ঠিক আছে জীবন তো একটা, এটাকে উপভোগ করি, ক্লাবে যাই, নাচ গান করি, মদ টদ খাই, অথবা অসামাজিক কর্মকাজে লিপ্ত থাকি। কি এর বিয়ে শাদী এগুলো করার দরকার নেই। কারো দায়িত্ব আমি নিব কেন? দরকার নাই। আমি একা আছি, ব্যাচেলার থাকি, যেখানে যাচ্ছি চুল বড় বড় রাখছি, যেরকম একটা এবড়ো থেবড়ো জীবনযাপন করছি, চাল চলো কোনো খবর নাই, যেখানে রাত সেখানে কাত, কোনো দায়িত্বশীল না। অথচ বিভিন্ন জায়গায় গিয়ে আবার বড় বড় বুলি আওড়াচ্ছি যে রাষ্ট্র মেরামত করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, দায়িত্ব নিতে হবে, কত কিছু। কিন্তু অথচ একটি
পরিবারের দায়িত্বই নিতে পারছে না, একটি মেয়ের দায়িত্ব নিতে পারছে না, বা একটি সংসার চালাতে পারে না, যে রাষ্ট্র কীভাবে চালাবে। যাই হোক, এগুলা অনেক আলোচনার দাবি রাখে। তো যেটা বলছিলাম, যে বিয়ে করার আগে পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষ উভয়কে অত্যন্ত সতর্কতার সহিত অনেকগুলো জিনিস বা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। শুধুমাত্র পাত্রপক্ষই যদি পাত্রীপক্ষের উপর অনেক কিছু চাপিয়ে দেয় তাও না। আরেকটা জিনিস আমি এই ফাঁকেই বলে রাখি, যে ওয়ালিমা বা যে খাওয়া দাওয়ার ব্যাপার বিয়ের পরে, সেটা অনেক সময় পাত্রীপক্ষের উপর, পাত্রীর বাবার উপর চাপিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত গর্হিত এবং গুনার কাজ। চাপাইয়া দেওয়ার কোনো বিষয় নয়। ওয়ালিমা করার দায়িত্ব হচ্ছে পাত্রপক্ষের, অর্থাৎ ছেলে পক্ষের। নিজের টাকা দিয়ে ওয়ালিমা করবে এবং প্রয়োজনে কনের বাবাকে সেই টাকা দিয়ে দিবে খাওয়ানোর জন্য বা কোনো অনুষ্ঠান করার জন্য। অর্থাৎ কনের বাবা 1 টাকাও খরচ করতে বাধ্য না শরিয়া মোতাবেক। সেই ক্ষেত্রে আমাদের দেশে যেই প্রচলনটা আছে, এটা অত্যন্ত গুনাহের কাজ। একজনের উপর জুলুম করা হয়। মেয়ের বাবাকে বলা হয় আমরা 100 জন আসবো, 200 আসবো, 500 আসবো, 1000 আসবো, 2000 আসবো, 400 জন বলে আসে হচ্ছে 600 জন, 700 জন। হ্যাঁ, তারপরে আর কি হবে, আসার পরে যখন দেখে 400 জনের আয়োজনে 600-700 আসছে, তখন তো মান ইজ্জত রক্ষা করার জন্য মেয়ের বাবা আবার নতুন করে রান্নাবান্না করে কোনো রকমে মান ইজ্জত রক্ষা করার চেষ্টা করে। এগুলো কিন্তু আমাদের সামাজিক চিত্র, আমাদের সমাজের চিত্র। তো এগুলোই আমি বলার চেষ্টা করছি। এগুলো আসলে গর্হিত কাজ। যারা শিক্ষিত, আধুনিক এবং যারা মননশীল মানুষ, তারা এগুলো খেয়াল রাখবেন। আগের দিনে বাপ চাচারা যা করছে সেটা মনে রাখলে হবে না। নিজেরা সংস্কার নিয়ে আসবেন নিজেদের মাঝে, যে না, আমি বিয়ে করেছি, ওয়ালিমাটা আমি করব, ওনাদের উপর চাপিয়ে দিব না। কারণ এটা অত্যন্ত জঘন্য কাজ। এটা জুলুম, এক ধরনের জুলুম। যদিও আমাদের সামাজিকভাবে এটা হয়ে আসছে, তারপরে এটা একটা জুলুম। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে। এছাড়াও আর অনেক অনেক পয়েন্ট আছে, আশা করি আপনারা সেগুলো মেনে চলবেন। আর সর্বোপরি যেটা বলবো, যে দিনদারিতা বা আল্লাহভীরুতা এবং সময়ের প্রতি যারা গুরুত্ব দেয়, জীবনের প্রতি গুরুত্ব দেয়, আখিরাত যারা বিশ্বাস করে, তাদের জন্য পারিবারিক জীবনটা মানে অনেক বেশি স্ট্রাগলসাম হওয়ার কথা না, সত্যিকারের মানুষ যদি হয় আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।